রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার একটা হাই ভোল্টেজ সংলাপ হয়ে গেল এবং এই সংলাপের দিকে কিন্তু সাধারণ নাগরিক সহ রাজনৈতিক যে পর্যবেক্ষক মহল সবারই একটা দৃষ্টি ছিল, কারণ এই সংলাপটা মোটামুটি আগের দুটি সংলাপের থেকে একটু বেশি উত্তেজনার ছিল। এ কারণে যে সরকারের প্রতি প্রতিনিয়তই চাপ বাড়ছে এবং সেই চাপগুলো প্রধানত রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আসছে এবং নানান রকমের দাবি দেওয়া। এবং তৃতীয় দফার সংলাপে আমরা দেখলাম যে আবারও অনেক ধরনের দাবি দেওয়া উঠেছে। এর মধ্যে সবচেয়ে যেটি জোর পেয়েছে বা আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ, মানে এই সরকার কতদিন থাকবে এবং কবে নির্বাচন হবে, এই ধরনের একটা টাইমলাইন। দলগুলোর পক্ষ থেকে কিন্তু চাপের মাত্রা বাড়ানো হচ্ছে। বিশেষ করে বিএনপি কিন্তু একরকম মরিয়া হয়ে উঠেছে যে সরকারকে দ্রুত কিন্তু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, এরকম দাবি উঠছে। এবং দলের সিনিয়র নেতারা কিন্তু বিভিন্ন যে সভা সমাবেশ বা অনুষ্ঠান করছেন সেখানে তারা এই দাবিটা তুলছেন। প্রথম দিকে এই দাবিটি অতটা জড়ো ছিল না, বিএনপির পক্ষ থেকে এক ধরনের সফট বা নমনীয় একটা অবস্থান আমরা লক্ষ্য করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে বিএনপি বলেছিল যে সরকারকে তারা বেশ ভালো একটা সময় দিবে, এরকম একটা ইঙ্গিত ছিল। কিন্তু এখন মনে হচ্ছে বিএনপি একটু তাড়াহুড়া করছে এবং চাপের মাত্রা তারা বাড়িয়েছে। বিএনপির যে একাধিক যে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেখানেও কিন্তু আলোচনার বিষয় ছিল যে সরকার অনেক কাজই সরকারের যে অনেক কাজ সরকারের পর্যন্ত যা করেছে তাতে বিএনপির ভিতরে খুব বেশি খুশির কিছু নেই, বরং বিএনপি এক ধরনের সন্দেহ সংসার মধ্যে আছে যে এই সরকার আবার না দীর্ঘ একটা সময় ধরে দায়িত্বে থাকে। আর সে কারণেই বিএনপির পক্ষ থেকে একটা চাপ দেওয়া হচ্ছে। জামায়াত ইসলামী সহ অন্য দলগুলো কিন্তু চাপে রেখেছে, কিন্তু তাদের চাপের ধরনটা একটু আলাদা। জামায়াতের পক্ষ থেকে যে সংলাপে অংশ নিয়ে বলা হয়েছে দুটি বিষয়ে তারা দুটি রোডম্যাপ তারা চায়, একটু হচ্ছে সংস্কারের আর একটু হচ্ছে নির্বাচনের, মানে সংস্কারটাকে তারা একটু বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্র মঞ্চ, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে যে একটি মোর্চা রয়েছে, এছাড়া ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন যে বাম সংগঠনগুলো, সবাই কিন্তু তাদের তরফ থেকে আলাদা আলাদা করে এক ধরনের দাবির একটা লিস্ট, একটা লম্বা লিস্ট এই সরকারকে দিয়েছে। এখন এই সরকারকে আমরা কিভাবে পেয়েছি দেখুন, আমরা সবাই জানি যে একটা স্বৈরাচারী সরকারের পতনের পর এই সরকার দায়িত্ব নিয়েছে এবং কোনো স্বাভাবিক পরিস্থিতি ছিল না। এখন এই সরকারের মেয়াদ সব মিলিয়ে মাত্র 2 মাসের মতন হয়েছে এবং এই 2 মাসে আমরা দেখেছি যে সরকারের উপর এত দাবি দেওয়ার চাপ এবং দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন যে পেশাজীবী সম্প্রদায়ের যে দাবি দেওয়া, সচিবালয় পর্যন্ত হট্টগোল হলো পদ পদবি নিয়ে, আনসারদের একটা বিক্ষোভ আমরা দেখেছি, এছাড়া নানান পক্ষের কিন্তু দাবি দেওয়ার রাজপথ দেখেছি, অচল অবস্থাটা সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি থেকে একটা ইতিবাচক ধারায় এখন আমরা দেখতে পাচ্ছি। আর রাজনৈতিক দলগুলোর সেই পরিস্থিতি সরকার সামাল দিতে পেরেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু চাপের মাত্রা বাড়াচ্ছে এবং সেই চাপের মাত্রা বাড়ানোটা কি ঠিক হচ্ছে কিনা। কারণ আমরা গত 15 বছরের যে যে একটা ভয়ানক একটা শাসন ব্যবস্থা আমরা দেখেছি, সেই শাসনে কিন্তু কেউ ধারণাও করতে পারেনি যে এত তাড়াতাড়ি, মানে যে অবস্থায় যে জগদ্দল পাথরের মতো যে শেখ হাসিনা সরকার আমাদের ঘাড়ে চেয়ে বসেছিল, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, তারপর কিন্তু আমরা ভাবিনি যে এরকম ভাবে হঠাৎ করেই তার পতন হবে। এবং এই যে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা সবাই এই ইতিহাসটা জানি যে এই আন্দোলনটি ছিল মূলত কোটা সংস্কারের আন্দোলন, এটা কিন্তু শেখ হাসিনার বিরোধী আন্দোলন ছিল না। যদি কোটা সংস্কারের আন্দোলন না হতো তাহলে শেখ হাসিনা এখনো ক্ষমতায় থাকতেন। তো এই বাস্তবতায় রাজনৈতিক দলগুলো হয়তো বা এখনো সে আগের মতোই সেই দমন নিপীড়নের মধ্যে থাকতে পারতো। সেই জায়গা থেকে ছাত্র জনতার যে আন্দোলন, যে সহিংসতা, অনেক প্রাণহানির বিনিময়ে কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং এই সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়াটা খুবই বাঞ্ছনীয় এবং চাপে রাখতে হবে, সমালোচনা করতে হবে, সবই ঠিক আছে, কিন্তু চাপটা হয়ে যাচ্ছে অতিরিক্ত। মানে বিএনপির অবস্থান এরকম যে এখনই আপনি আমাকে একটা রোডম্যাপ দিন, এখনই আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন, এরকম একটা ইমপ্রেশন বা এরকম একটা অবস্থান বিএনপির ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য দলের পক্ষ থেকে হয়তো অতটা চাপ নেই, কিন্তু তারাও এমন দাবি দাওয়া নিয়ে এই সরকারের সামনে হাজির হচ্ছে যে 2 মাসেই যেন 15 বছরের জমানো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক এবং এই মুহূর্তে দেশে অর্থনৈতিক সংকট সহ নানা চ্যালেঞ্জ রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তার যে যোগাযোগ, সেই যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি এই সমস্যা থেকে উঠতে যাবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং ইতিমধ্যে বিশ্বব্যাংক সহ বিভিন্ন যে দাতা সংস্থা তারা কিন্তু হাত খুলে এক ধরনের সরকারকে সহায়তা দিচ্ছে এবং যখন রিজার্ভের যে সংকট আমাদের ছিল, সেই সংকট কিন্তু মোটামুটি এই যে বিভিন্ন ঋণ বা অনুদানে কিন্তু কাটিয়ে ওঠার একটা লক্ষণ দেখা যাচ্ছে। সেই মুহূর্তে এসে এই ধরনের চাপ কিন্তু সরকারকে বিপাকে ফেলতে পারে এবং আলটিমেটলি রাজনৈতিক দলগুলোর জন্য নতুন কোনো সংকটের হাজির করতে পারে। আমরা আরেকটা জিনিস এখানে উল্লেখ করা প্রয়োজন যে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও কিন্তু সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। একটা বন্যা কিছুদিন আগে আগস্ট হয়ে গেল, সেই বন্যায় সিপিডি বলছে 14,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন আবার দেখছি যে শেরপুর, ময়মনসিংহ এই অঞ্চলে একটা আকস্মিক ভয়ঙ্কর রূপে বন্যা হাজির হয়েছে। সরকারের সামনে কিন্তু আবারও বন্যার চ্যালেঞ্জ আছে। এই চাপ
সরকারের জন্য তো বটেই, দলগুলোর জন্য কিন্তু নেতিবাচক এবং খারাপ কিছু কিন্তু আবারও নিয়ে আসতে পারে। সুতরাং দলগুলোর উচিত হবে একটা ব্যালেন্সড পজিশন নেওয়া, সরকারের সমালোচনা করা, চাপ দেওয়া, সবই ঠিক আছে, সেটা যদি অতিরিক্ত বা বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায় সেদিকটি খেয়াল রাখা প্রয়োজন। এই সরকারকে সংস্কার এবং নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করার জন্য একটা যৌক্তিক সময় দিতেই হবে।